সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডের সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে প্রথমে লক্ষ্য করতে পারছি যে এখানে পি কিউ আর এস চারটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু বা চতুর্ভুজের শীর্ষবিন্দু। ওকে, যেখানে এবার এইচ এর মানটা 0 থেকে বড়। 0 থেকে বড় মানে এটা অবশ্যই একটা ধনাত্মক মান হবে। পৃথিবীর যত সব ধনাত্মক মান আছে সবগুলোই কি 0 থেকে বড়, আর পৃথিবীতে যত সব এক্সিস্টিং তোমার ঋণাত্মক মান আছে সবগুলোই হচ্ছে কি বলতো 0 থেকে ছোট, যেমন -2 -100 এগুলো সবগুলোই হচ্ছে কি বলতো 0 থেকে ছোট বা ঋণাত্মক। তার মানে আমার এইচ এর মান আর যাই হোক ঋণাত্মক হলে চলবে না, এইচ এর মানটা ধনাত্মক হতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সৌজন্য সাপেক্ষে আমরা পরবর্তীতে দেখবো যে আসলে বিষয়টা কি আরও স্পষ্টভাবে। আচ্ছা, তো সৌজন্য সাপেক্ষে আমরা হচ্ছে উদ্দীপকটা পড়ে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক নম্বর কোশ্চেনে। ক নম্বর কোশ্চেনে বলছে -5, -3 বিন্দুগামী, মানে এই যে বিন্দুটা আছে এই বিন্দু দিয়ে যায় এবং 3 ঢাল বিশিষ্ট। ওকে, এত বিন্দুগামী মানে হচ্ছে কি সরলরেখাটা চলার পথে কি বলছো এই যে -5, -3 বিন্দু দিয়ে যাবেই যাবে। ওকে, অবশ্যই -5, 3 বিন্দু দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই বিন্দু দিয়ে যদি যায় আর ওই সরলরেখাটা ঢাল যদি 3 হয়, তাহলে সেক্ষেত্রে সমীকরণ দেখো তো, আমরা জানি যে তোমার হচ্ছে সূত্র আছে, সূত্র দিয়ে তোমার হচ্ছে লিখে দিলে ভালো হবে এইখান থেকে। হ্যাঁ, সূত্রটা হচ্ছে y - y1 = m × x - x1। সরলরেখার সমীকরণ আমরা জানি যে দুইটা উপায় বের করা যায়। একটা উপায় হচ্ছে যেটা যেখানে একটা বিন্দু আর একটা ঢাল জানা লাগবে, আর আরেকটা বিষয় হচ্ছে কি বলতো যে যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে। যদি আমাদের শুধু দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলেও কিন্তু আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, সেটা সূত্রটা আবার হচ্ছে একটু অন্যরকম হবে, তো এটা আমরা পরবর্তীতে যাব। এখন দেখো আমি জাস্ট এই যে দেখো ঢাল, যে এম হচ্ছে আমার ঢাল আর x1 y1 হচ্ছে কি যে কোনো একটা বিন্দু। তো দেখো এটাই আমাদের হচ্ছে x1 y1, এই যে এটাই হচ্ছে x1, এটা y1, আর এটা ঢাল হচ্ছে এম। এই অনুপাতে জাস্ট মানটা বসাই দাও, বসাই দিয়ে ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই দেখবা তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছো। এটাই হবে তোমার সরলরেখার সমীকরণ। খুবই সহজ, আশা করি তুমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। খুব একটা বেশি কঠিন কিছু না। ওকে, এখন আমরা সরাসরি চলে যাব আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটাতে। খ নম্বর কোশ্চেনটা আমরা যদি দেখি তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে টি বিন্দুটি পি ও কিউ বিন্দু হতে সমদূরবর্তী। তার মানে এই যে পি ও কিউ বিন্দু থেকে, মানে যে পি ও এই যে পি থেকে যে টি বিন্দুর দূরত্ব যা, কিউ থেকে কি বলতো এই যে টি বিন্দু দূরত্ব একই। বলছে টি বিন্দুটি পি ও কিউ থেকে সমদূরবর্তী। তার মানে টি এর বাসা এই যে তোমার হচ্ছে পি বিন্দু থেকে যে 2 কিলোমিটার হয়, তাহলে কিউ বিন্দু থেকে কি 2 কিলোমিটারই হবে। দুজনের বাসার মধ্যবর্তী দূরত্বটা কি বলতো একই। তাহলে আমাকে কি করতে হবে বলতো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। এখন পি বিন্দু আমি জানি যে দেখো এখানে দেওয়া আছে, আর আমি এখানকার কিউ বিন্দুও জানি, দেখো যে কিউ বিন্দুটাও দেওয়া আছে। তাহলে দুইটা বিন্দু জানা থাকলে আমরা তো দূরত্ব নির্ণয়ের সূত্রও জানি। তাহলে সেক্ষেত্রে দূরত্বটা যদি বের করতে চাই আমরা হচ্ছে কীভাবে বের করবো, দেখো এখানেই করে দেওয়া আছে, আর হচ্ছে খুব সহজ অঙ্কটা। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে দূরত্ব নির্ণয় সূত্রটা দেখব। কী হবে বলতো x1 - x2 হোল স্কোয়ার y1 - y2 হোল স্কোয়ার। তার মানে প্রথমে x এর পার্থক্যটাকে বর্গ করতে হবে, তারপরে y এর পার্থক্যটাকে বর্গ করতে হবে। বর্গ করে যোগ করে যে মানটা পাবো সেটাকে যদি আমি বর্গমূল করি বা রুট করি তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে যে দেখো প্রথমে হচ্ছে আমরা পিটি দূরত্ব বের করছি, তারপরে হচ্ছে কিউটি দূরত্ব বের করছি। সূত্রটা অ্যাপ্লাই করে দেখো তোমরা হচ্ছে এইভাবে কিন্তু দূরত্বটা বের করে ফেলতে পারো। যে দেখো এখানে হচ্ছে তোমার কই গেল, হ্যাঁ পি আর টি, এই যে দেখো পি বিন্দু হচ্ছে কত, এই যে -6,5। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি সূত্র অ্যাপ্লাই করি, আমি যদি এটাকে ধরি x1, এটাকে ধরি y1, আর এটাকে যদি আমি ধরি হচ্ছে x2, এটাকে যদি y2 ধরি তাহলে সেক্ষেত্রে কি দেখো তো এই যে এটাই আসবে। কিন্তু দেখো তুমি যদি এইভাবে ধরে নাও, তো একটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমার মানটা বসাও, তাহলে দেখবে যে এরকমই আসতেছে। ঠিক আছে, এইরকম যখন আসবে তখন যেহেতু সমুদ্রবর্তী, তাহলে তুমি পিটি = কিউটি ধরতে পারো। সমুদ্রবর্তী হলে কি দূরত্ব সমান। এবার সমান দূরত্ব ধরলে লাভ কী হবে, এই যে দেখো এই দুই পাশের আমরা হচ্ছে এরকম একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশন আমরা যদি তোমার হচ্ছে বর্গ করে দিই, এই যে দেখো দুই পাশে যদি আমি বর্গ করে দিই তাহলে আমার কি হয়ে যাবে বলতো, এই যে রুটটা উঠে যাবে, রুট আর স্কোয়ারে এটা তোমার কিন্তু বাদ হয়ে যাচ্ছে, থাকবে শুধু জাস্ট হচ্ছে এই মানগুলো, এই যে ভিতরের এই মানগুলো থাকবে। এখন এই মানগুলোর আবার একটা ব্যাপার আছে দেখো, তাহলে সেই ব্যাপারটা কি দেখো এইখানে এই যে এই এতটুকু অংশ,
এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে। তো এরকম কিন্তু দুইটা ফর্মুলা আমাদের জানা আছে, যে একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ারের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো এই দুইটা সূত্র, ঠিক আছে, এই দুইটা সূত্র আমরা জানি। তাহলে এটাকে আমি ধরে নিব a, এটাকে ধরে নিব আমি কি b। তাহলে a স্কোয়ার মানে কি x স্কোয়ার, তারপর কি প্লাস 2 ইন্টু a মানে কি x, b মানে কি 6, দেখো 6, ওকে। তাহলে দেখো 6 দুগুণে 12x হয়। তারপর কি বি স্কোয়ার মানে কি 6 স্কোয়ার, তাহলে 6 কে স্কোয়ার করলে কত হয় 36। ঠিক একই রকম এটা, এটাকে তুমি a, এটাকে তুমি b ধরলা, এটাকে a, তুমি এটাকে b ধরলা, তাহলে কি a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার কি a স্কোয়ার মানে এই যে y স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে কি y, b মানে কি 5, তাহলে দেখো এই যে মাইনাস 10y, দেখছো মাইনাস 10y। এখানে কিন্তু ভুলো সরাসরি তোমরা y স্কোয়ার মাইনাস 25 লিখো না, ভুল হয়ে যাবে কিন্তু। অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার না হয় a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। এরপরে কি প্লাস 5 স্কোয়ার, এই যে বি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার করলে যে 25। ঠিক একই রকম কাজটা যদি এখানেও যে এই দুইটাকেও ভেঙে দাও, এই দুইটাকেও ভেঙে দাও, তাহলে সেক্ষেত্রে দেখবা যে এরকমই এই যে এগুলো আসতেছে, এই ক্যালকুলেশনটাই আসবে, ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু এটাই আসবে। এরপরে সাইড চেঞ্জ করে দাও, যেগুলো হচ্ছে সদিশ পদ মানে কি মানে এক্স স্কোয়ার বাদই চলে যাবে। এটা আমি পুরোটা বাদ দিয়ে দিচ্ছি, তোমাদের স্ক্রিনশট নিয়ে নাও, পুরোটা বাদ দিয়ে দিচ্ছি। দেখো এখানে এক্স স্কোয়ার বাদ হয়ে যাবে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ওকে। এগুলো সাইড চেঞ্জ করে সবগুলো এক পাশে আনো, দেখো এটা বাদ হয়ে যাচ্ছে। এরপরে কি তুমি এই যে এক্স, যেখানে যেখানে এক্স আছে এইগুলাকে প্রথমে যোগ বিয়োগ করবা। তারপরে দেখো যেখানে যেখানে শুধু ওয়াই আছে, যে এইটা আর এইটা যোগ বিয়োগ হবে। তারপর শুধু সংখ্যা যেগুলো সেগুলো যোগ বিয়োগ হবে। বলে দেখো যে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে। এখান থেকে তুমি যদি 2 কমন নিয়ে নাও, 2, দেখো আমি যে একটা করে দিচ্ছি, এখান থেকে যদি 2 কমন নাও, তাহলে 2 কমন দিলে এখানে কি থাকবে 5x প্লাস এখানে থাকবে কি 11, তাই না? কমন নেই মানে কি অ্যাকচুয়ালি ভাগ করা, তো ভাগ করলে এটা কত হবে 11y প্লাস 96কে 2 দিয়ে ভাগ দিলে 48 ইজ কষ্ট। এই পাশে কি থাকবে বলতো 0, সবগুলো এক পাশে চলে আসলে ডান পাশে কি থাকতেছে বলতো 0 থাকতেছে। এখন এই 2 0-এর সাথে ভাগ হলে 0ই হয়ে যায়, তাহলে এটাই হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ওকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো প্রমাণ করতে বলছে, তার মানে এটা প্রমাণ হয়ে গেছে, এটাই চলে আসছে। খুবই সহজ ছিল কিন্তু, খুব বেশি কঠিন ছিল না। এখন আমরা গ নাম্বার কোশ্চেনটাতে চলে যাবো সরাসরি। গ নাম্বার কোশ্চেনটা আমাদের হচ্ছে একটু করে দেখতে হবে। দেখো বন্ধুরা, গ নাম্বার কোশ্চেনে যেটা বলছে যে PQR এর চতুর্ভুজের ক্ষেত্রফল। PQR মানে যে ত্রিভুজ আছে, 3টা বিন্দু অবশ্যই ত্রিভুজই হবে। ত্রিভুজ PQR এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে h এর মান কত? তার মানে আগে আমাকে অবশ্যই ক্ষেত্রফল, তুমি তো ক্ষেত্রফল জানো না, তাহলে অবশ্যই আগে আমাদের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, ঠিক আছে। ক্ষেত্রফলটা কিন্তু তোমাকে কষ্ট করে বের করে নিতে হবে। প্রথমে PQR এর চতুর্ভুজের ক্ষেত্রফল, তারপর কি PQR ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে। দুটো ক্ষেত্রফল আগে আমাদের বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করার আমরা হচ্ছে সূত্র জানি। এখন বিন্দুগুলো আমাদের থাকবে, বিন্দুগুলো একটু কষ্ট করে হলো আমরা অবশ্যই কি করবো বলতো, ছক কাগজ স্থাপন করে নিব, তাই তো। চতুর্ভুজ বললেই ছক কাগজ স্থাপন করে নিতে হবে কোনো রকম ভাবে। এই তো যদি সোজা না হয় তোমরা এটা সোজা ধরে নাও যে এটা সোজাই, যে এক্স অক্ষ, এটা কিন্তু ওয়াই অক্ষ। তাহলে সেই ক্ষেত্রে জাস্ট মানগুলো যদি বসাই, একটা বিন্দু হচ্ছে P -6,5, তাহলে -6,5 এটা হচ্ছে তোমার P, তারপরে কিউ হচ্ছে -11, -6, -11, আমি ধরে নিলাম এইখানে। তারপরে আমার হচ্ছে আর 7, -2, 7 আর হচ্ছে -2, এখানে আমি ধরে নিলাম 7, -2, এখানে হচ্ছে আমাদের আর এস বিন্দুটা বলে দিচ্ছে এখানে হচ্ছে, দেখো এক্স অক্ষের মান কত 8, আর যে ওয়াই অক্ষের মান 8,h, তার মানে এক্স এর মান 8 এখানে, আর এইচ এর মানটা কিন্তু অলরেডি বলেই দেওয়া ছিল যে এইচ এর মানটা কি হয় বলতো 0 থেকে বড় হবে। তো 0 থেকে বড় মানে কি, অবশ্যই এটা ধনাত্মক সংখ্যা। তো ওয়াই এর ধনাত্মক কোথায় বলো তো, উপরের দিকে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে কোথাও এক জায়গায় হবে। আমি ধরে নিলাম PQR আর হচ্ছে এস হচ্ছে 8,h, বিন্দুগুলো বসাই ফেলছি। এখন আমি যে চতুর্ভুজটা পাচ্ছি সেই চতুর্ভুজটা অবশ্যই কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। এই যে দেখো, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি ঘুরাই, তাহলে যে চতুর্ভুজটা পাবো সেই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, ওকে। ক্ষেত্রফল কীভাবে পাবো,
এই যে দেখো তোমার হচ্ছে পি কিউ আর আর তারপর হচ্ছে এস লেখার পরে তাহলে এটা চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই তো? এটার ক্ষেত্রফল বের করতেছি হাফ, তারপরে বিন্দুগুলো বসায় দাও। এই দেখো পি বিন্দু উপরে -6 আর নিচে হচ্ছে 5, উপরে সব এক্স এর মানগুলো হবে, নিচে ওয়াই এর মানগুলো, ঠিক আছে? উপরে হবে কি বলতো এক্স এর মান আর নিচে হচ্ছে ওয়াই এর মান। তাহলে -6 আর এখানে 5, তারপরে হচ্ছে তোমার -11 -6, তারপরে 7 -2 8 আর হচ্ছে এইচ। এখন একটা ব্যাপার লক্ষ্য করে দেখো, তুমি পি বিন্দু থেকে প্রথমে কিউ বিন্দুতে গেলা, তারপরে তুমি আর এ গেছো, তারপরে তুমি এসে, তো এখানে গেলে কি তুমি চতুর্ভুজটা পেয়ে যাবে? না, মোটেও পাবে না। তোমার কিন্তু অবশ্যই ফিরে আসতে হবে যেই বিন্দু থেকে তুমি স্টার্ট করছিলে সেই বিন্দুতে। তাহলে সেই বিন্দুতে ফিরে আসো, তাহলে এটা কি, এই যে -6,5 এটা আবার রিপিট হবে, -6,5। এটা একটু দূরে সরাই দিচ্ছি। আচ্ছা, এটা এখন আর আমার এত দরকার নেই। এখন আমি হচ্ছে মান বের করব। ওকে, তাহলে হচ্ছে এখানে 8,h, এটা কিন্তু 5 ভেবো না, এটা হচ্ছে এইচ। এইচটা একটু ভালো করে দিই, হ্যাঁ এইচ, ঠিক আছে? এইবার এই যে এবার এখন আমাদের নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়কের মান কীভাবে বের করে, যে একটা ছোট গল্প দিয়ে, গল্পটা কি, যে সফলতা আগে কি আসে, ব্যর্থতা। এই যে প্রথমে যেভাবে ডাউনফলের গ্রাফটা কি বলো তো, এইভাবে উপর থেকে নিচের দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস 6×6 = 36, তারপরে মাইনাসে মাইনাসে আবার প্লাস 2 11 তোমার হচ্ছে 22, তারপরে 7 আর হচ্ছে এইচ মাল্টিপ্লাই করলে 7h 5 40, এই যে শেষ। এরপরে মাইনাস, এটা পজ নিয়ে এরপর কি কামব্যাকটা কীভাবে দিব, এই যে দেখো নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরে, এইভাবে কোনাকুনি নিচ থেকে উপরের দিকে। তাহলে সেক্ষেত্রে এটা কত হবে, -55, 5 × 55 আর প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কিন্তু, তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস 6 7 42, ওকে, তারপরে আবার মাইনাস 8 2 16, তারপরে -6h, এই যে হয়ে গেল, ঠিক আছে? এতটুকু কাজ শেষ। এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে ছোট একটা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো যখন আমি মাইনাসটা তুলে দিব, তখন এখানকার মাইনাসটা যখন তুলে দিচ্ছি, তখন দেখো এই সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে যতগুলো চিহ্ন আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এটা হবে কি +6h আর এটা হচ্ছে 7h, তাহলে কত হচ্ছে বলো তো, 13h, +13h। এটা হচ্ছে আগে লিখে ফেলি, কারণ এটা সদিশ পদ ছিল। আর বাকিগুলো যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাব দেখো এখানে 36 + 12 + 40, তারপর দেখো এই মাইনাসের জন্য সবগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝো কিন্তু, হ্যাঁ? মাইনাসের জন্য মাইনাসে যখন তুলে দিবা সবগুলো চিহ্ন কি হয়ে যাবে বলো তো, পরিবর্তন হয়ে যাবে। তার মানে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, +55, এরপরে মাইনাসে মাইনাসে আবার +42, +16, মাইনাসে মাইনাসে +6h, এটাই আসলে হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা তো থাকবেই, এই যে 36 এগুলো তো থাকবেই। তাহলে +55, ওকে, তারপর কি +42 +16 = কত আসছে তোমার হচ্ছে 211, তো 211 এত +13h, এইটা হচ্ছে আপাতত আসলো তোমার এত বর্গ একক উত্তর। ওকে, তাহলে এটা এখন জাস্ট কি করতে হবে, তোমার এতটুকু আপাতত রেখে দিলেই হয়ে যাচ্ছে। এটা জাস্ট একটু সেকেন্ড ব্র্যাকেটটা আর আমার দরকার নেই, আমি মনে হয় একটু ভালো করে যে এটা একটু লিখলেই হচ্ছে, 211 এভাবে থাক, +13h এত বর্গ একক। অবশ্যই কিন্তু একক লিখবো, না হলে ওই যে মার্ক কাটা চলে যাবে, ঠিক আছে? বর্গ একক আচ্ছা, তাহলে এটা গেল। এখন হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, কোন ত্রিভুজ, ত্রিভুজের নামটা কি দেখে নিই, PQR। তার মানে এই যে দেখো পি বিন্দু, কিউ বিন্দু আর আর বিন্দু নিয়ে যে ত্রিভুজটা হচ্ছে, তার মানে আমি এখান থেকে যদি এভাবে দেই, তাহলে দেখো যে PQR পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ? PQR, এই যে লাল অংশটুকু, ওকে, লাল অংশটুকু, এই যে এটা হচ্ছে PQR, ঠিক আছে? PQR, এই PQR ত্রিভুজের এখন তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পি বিন্দু, কিউ বিন্দু আর আর বিন্দু জানলেই হচ্ছে তুমি কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারতেছো। তাহলে এখান থেকে আমি একটা কাজ করব, তোমরা যদি কেউ চাও তাহলে স্ক্রিনশট রেখে নিতে পারো, আর বাদ বাকি এই অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি।
এখন যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে পি কিউ আর এস, তার মানে পি বিন্দু, কিউ বিন্দু আর আর বিন্দু জানলে হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা একটু দেখি, আমার পি বিন্দু দেওয়া আছে -6,5, -6 আর নিচে হচ্ছে 5, তারপরে কি বলতো -11, নিচে -6, এরপরে হচ্ছে 7, -2, এরপরে -6 আর হচ্ছে 5। এই যে দেখো এখানে এসে শেষ হলো। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো, যে এখন তোমাদের গল্প, এই যে দেখো এইভাবে ডাউনফলের গল্প শুনলাম। কি হলো, মাইনাস মাইনাসে প্লাস 36 প্লাস 22 প্লাস 5 7 35, ঠিক আছে? এতটুকু শেষ। এরপর একটু পজ নিয়ে মানে মাইনাস দিয়ে আবার কাম ব্যাক, ঠিক আছে? কাম ব্যাক দিব কি বলতো, নিচে থেকে উপরে চলে যাব, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এটা কত হবে, -55, এটা হয়ে যাবে -6 7, হ্যাঁ 6 7 42, আর হচ্ছে এখানে কত, মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণা 12, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এখন এই হাফটা থাক গুণ আকারে, এই যে দেখো এটা উঠে গেলে এই যে মাইনাসের জন্য সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ওকে, তার মানে এটা কি হয়ে যাবে, +55, তারপর এখানে হবে +42, এখানে হবে -12। ওকে, -12, তাহলে করলে কত আসছে, 36 + 22 35 + 55 + 42 -12, 178 এত, কিন্তু বর্গ একক, অবশ্যই বর্গ একক। আচ্ছা, এটা মনে হয় একটু কাটাকাটি করা যায় মনে হয়। দেখো 2 আর হচ্ছে এই যে 178 ভাগ 2 করলে কত হয়, 89, তাহলে 89 বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল আসছে। এরপরে দুইটা ক্ষেত্রফল আমি বের করে ফেলছি, এখন আমার দেখতে হবে যে বাকিটুকু কি বলছে। এবার বলছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা এই ত্রিভুজের ক্ষেত্রফল এর দ্বিগুণ, তার মানে যার সাথে এর থাকবে তাকেই কি করতে হয় বলতো, 2 গুণ বা 3 গুণ করতে হয়, বা অর্ধেক হলে সেই অর্ধেকটাই করতে হতো। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই তোমার এই দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে 2 গুণ। দেখো এই যে এর কথাটার জন্য এই যে এখানে এর কথাটার জন্য তোমার হচ্ছে পি কিউ আর এর সাথে গুণ করা লাগতেছে। এর যদি এটার সাথে থাকতো তাহলে কিন্তু এই চতুর্ভুজের সাথে গুণ করা লাগতো। ওকে, যার এককের সাথে এর থাকবে তাকেই গুণ বা ভাগ করতে হয়। তাহলে সেক্ষেত্রে এটা কত আসতেছে আমরা একটু দেখি প্রশ্ন মতে। ওই যে দেখো আমার কিন্তু দুইটা বের হয়ে গেছে, কিন্তু যে একটা চতুর্ভুজের ওই দেখো চতুর্ভুজেরটা কই গেল। আচ্ছা, এই যে নিচে চতুর্ভুজেরটা, এই যে নিচে চলে গেছে। তুমি নিচে কেন বাবা, যে এখানে আসো, এটা থাক এখানে। হ্যাঁ, এখান থেকে একবারে প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান আসতে হয়, আর এখানে অবশ্যই একটা মডুলাস চিহ্ন দিব। এই দেখো এটা মডুলাস। কেন মডুলাস দিব, কারণ ক্ষেত্রফল কখনোই কি হয় না বলতো, ঋণাত্মক হয় না। কিন্তু এই কে এর মান, এই যে কে এইচ এর মান যে বের করছি, এইচ এর মান কিন্তু ঋণাত্মক হইতেই পারে। এইচ এর মানটা কিন্তু ঋণাত্মক হতেই পারে। তাহলে সেই জন্য আমার হচ্ছে দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই কি করতে হবে বলতো, এখানে একটা মডুলাস দিয়ে রাখতে হবে। এইচ এর মানটা বের করতেছি, মডুলাস দিয়ে দিতে হবে। তাহলে প্রশ্ন মতে এই যে দেখো এই যে চতুর্ভুজের মান আর আমার আর হচ্ছে কার মান বলতো, এই যে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে যদি তার সাথে 2 গুণ করা হয়। সমান হবে যদি তার সাথে 2 গুণ করা হয়, যে দ্বিগুণ বলছে, তাহলে এর সাথেই কিন্তু 2 গুণ করতে হবে। তাহলে করলে কি আসে একটু দেখিয়ে, যে দেখো এটা এখন আমরা যেটা করব, যদি দুই পাশে দেখো দুইটা এখানে কি অবস্থায় আছে বলতো, গুণ অবস্থায় আছে। সরি দুইটা, এই যে এই পাশে দুইটা কিন্তু এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে ওই পাশে গেলে কি হবে বলতো, গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে মডুলাস 211 + 13h, মডুলাসটা থাক। এখানে কি হয়ে যাবে বলতো, 2 এর সাথে এই দুইটা গিয়ে গুণ হয়ে যাবে, মানে এই পাশে 2 এখানে ভাগ করে আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণা 4, তাহলে 4 গুণ 89 করলে কত আসে, 356। এরপরে যে কাজটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বুঝে নিও, কিন্তু খুব ভালোভাবে বুঝে নিও। বলছে এখানে এইচ এর মানটা বের করতে হবে। এখন এইচ তো একটা চলকের মান তো ভাই ঋণাত্মক, ভগ্নাংশ, ধনাত্মক সব কিছুই হতে পারে।
তুমি ওকে যদি এই যে আটকে রাখলা যে তুই মাইনাস মান আসতে পারিস, তোরা আমি আটকায় রাখি, তো এইভাবে যদি আটকাই রেখে দাও তাহলে সেক্ষেত্রে তো এইচের সবগুলা মান ও দিতে পারবে না। ও তো বলবে এটা আমার উপর অন্যায় হচ্ছে, আমি তো মাইনাস তো হতে পারি প্লাস তো হতে পারি, তাহলে আমাকে দুইটা মানই দেখাইতে দাও, তুমি কেন আমাকে একটা মানের জন্য আটকাচ্ছ। ও কিন্তু তখন মন খারাপ করবে, ঠিক আছে? তাহলে ওর সাথে যেন অন্যায় না হয়, ওর সাথে অন্যায় না হওয়ার জন্য আমার কি করতে হবে? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার সাথে যেন অন্যায় না হয় তাহলে আমি একটা কাজ করে দিই তোমাকে। এই দেখো, যখনই আমি মডুলাস তুলে দিব আর কোনো চলকের মান বের করব, কোনো একটা চলকের মান মডুলাস তুলে দিয়ে আমি একটা চলকের মান বের করব, অবশ্যই তার অপোজিট পাশে প্লাস মাইনাস দিব, অবশ্যই, হ্যাঁ অবশ্যই প্লাস মাইনাস দিব, নাহলে কিন্তু ওর সবগুলা মান দেখাইতে পারবে না, একটা মান দেখাই দিবে আর বাকি মানটা কিন্তু দেখাইতে পারবে না। তখন সেক্ষেত্রে কি হতে পারে বলতো, টিচাররা মাইন্ড করে নাম্বার কেটে দিতে পারে। যে এইচের সাথে অন্যায় হলো, তাহলে অন্যায় কিন্তু করা যাবে না। চলক থাকলে অবশ্যই মডুলাস তুলে দিলে এর বিপরীত পাশে কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে, যেন ও ওর সবগুলো রং প্রকাশ করতে পারে, ও যেন প্লাস মান নিয়েও কাজ করতে পারে মাইনাস মান নিয়েও কাজ করতে পারে। আচ্ছা 356, এরপরে কি হতে পারে? হয় প্লাস হতে পারে, তো প্লাস হলে কি হবে বলতো? প্লাস হলে 211 থাকবে, 13H হবে, আর এখানে থাকবে কি 356। তারপরে 13H ইকুয়ালস টু, দেখো 211 এই পাশে চলে গেলে কত? 356 মাইনাস 211 করলে কত হয়? মাইনাস এই 211 145, এটা কত হলো? 145, ঠিক আছে? এরপরে দেখো 13টা কি ভাগ আকারে আছে না, ওই পাশে গেলে সরি গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে গেলে কি হচ্ছে? ভাগ 13। তাহলে দেখো এইচের একটা মান পেলাম, এইচের একটা মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমার লাগবে মাইনাস মানটা, এইচের আরেকটা মান, ওকে? এই যে দেখো এইচের মান মাইনাস হলে, এখন পাশে লিখবে আবার কি বলতো? মাইনাস হলে লেখাই লাগবে। মাইনাস হলে ব্যাপারটা কি হয়ে যাবে বলতো? যে দেখো 211 তো থাকবেই, তারপরে কি প্লাস 13H, তারপরে 356, এখন সরি মাইনাস 356, কারণ হচ্ছে মাইনাস নিয়ে কাজ করতেছে, মাইনাস 356। আচ্ছা এখানে কিন্তু আরেকটা কথা, কিন্তু এটা ভেবো না যে ভাই এইচের মান তো প্রথমে পজিটিভ দেওয়া ছিল, তো সেই জন্য আমরা হচ্ছে সবসময় পজিটিভ মান নিয়েই কাজ করবো, এখানে নেগেটিভটা না নিলেও চলতো। হ্যাঁ হয়তো চলতো, কিন্তু সবসময় কিন্তু এটা ভেবে হবে না, এটা ভেবে কাজ করবে না। কিন্তু যখনই আমি বলেই দিচ্ছি ভাই, যখনই মডুলাস তুলবে সবসময় কিন্তু যে একটা প্লাস একটা মাইনাসের ব্যাপারটা এমন না, দুইটাই পজিটিভ আসতে পারতো, দুইটাই নেগেটিভ আসতে পারতো, তখন কিন্তু তোমার দুইটা উত্তর হতো, ওকে? এমনও অনেক সময় আছে যেখানে আমাদের দুইটাই ধনাত্মক মান আসে, মাইনাসের জন্যও ধনাত্মক মান আসে, মানে প্লাস হলেও আসবে আবার কি মাইনাস হলেও আসবে, ধনাত্মক মান আসবে, এরকম কিন্তু হয়, তখন কিন্তু আমরা আটকে যাব। তো সেক্ষেত্রে অবশ্যই মডুলাস তুললে প্লাস মাইনাস দিবই দিব, ঠিক আছে? তাহলে এটা কত? 13H মাইনাস 211, তাহলে এটা কত হয়? মাইনাস তোমার হচ্ছে 356 মাইনাস হচ্ছে 211 করলে কত হয়? মাইনাস 13H ইকুয়ালস টু মাইনাস 567। তাহলে H ওখানে যে ভাগ হয়ে যায়, তাহলে কি মাইনাস H, এখানে 13টা কি গুণ অবস্থায় আছে না, তাহলে এই পাশে গেলে 13 ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। কিন্তু কথা হচ্ছে আমাদের প্রথমে বলে দেওয়া ছিল যে H এর মানটা 0 থেকে বড়, কোনো ঋণাত্মক মান হবে না। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এই মানটা আমরা বাদ দিয়ে দিব, যে এই মানটা আমরা নিব না। আমাদের কি হবে বলতে, যে H ইকুয়ালস টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। H ইজ গ্রেটার দ্যান 0, এটাই হচ্ছে কি বলো আমাদের অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।